পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি এই ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 32 এর অন্যতম একটা ম্যাচ হতে যাচ্ছে। কেননা পর্তুগাল যখন কলম্বিয়ার সাথে ড্র করে রানার আপ হিসেবে তারা এ রাউন্ডে আসে, পরের রাউন্ডে আসে, তখন তারা আলটিমেটলি মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়ার সাথে। এখন ক্রোয়েশিয়া খুবই ভালো একটা টিম এবং পর্তুগাল যেভাবে খেলছে তারা প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সাথে তারা ড্র করেছে, দ্বিতীয় ম্যাচে তারা উজবেকিস্তানের সাথে 5-0 জিতেছে, কিন্তু তৃতীয় ম্যাচে এসে তারা সেম আবার প্রথম ম্যাচের মতোই তারা ড্র করেছে। যদিও তাদের আসলে এই ম্যাচটা হারার কথা, কারণ কলম্বিয়া যেভাবে খেলেছিল সেভাবে আসলে তারা গোল পায়নি, এটা খুবই আনলাকি ব্যাপার ছিল। অ্যান্ড পর্তুগাল আলটিমেটলি তাদের যে সমস্যাটা মেনলি বোঝা যাচ্ছে, তাদের আলটিমেটলি টিমে ভালো প্লেয়ার থাকার পরেও তাদের ওই যে কম্বিনেশনটা ম্যাচ করতে পারতেছে না। তারা হচ্ছে নিজেদের মধ্যে যে সিঙ্ক্রোনাইজের ব্যাপারটা থাকে, নিজেদের মধ্যে যে বন্ডিংয়ের ব্যাপারটা থাকে, মাঠের মধ্যে যে কানেকশনটা থাকবে সেটা তারা একুরেটলি করতে পারতেছে না। পাসিং একজন আরেকজনকে ঠিকঠাক পাসিং দিতে পারতেছে না, আর ভুল পাস বেশি দিচ্ছে, বা যখন আসলে যেটা করা দরকার একুরেট পাস থেকে শুরু করে টাইমিং কোনোটাই তাদের মিলছে না। যদি আমি কলম্বিয়া ম্যাচের কথাই বলি, তারা দেখা যাচ্ছে প্রথম ম্যাচে তারা রোনালদোকে ঠিকঠাক পাস দেয় নাই, কিন্তু এই ম্যাচে তারা সব বলে রোনালদোকে দিচ্ছিল, কিন্তু সেটা রোনালদোর জন্য আসলে চান্স ক্রিয়েট হচ্ছে কিনা সেটা তারা দেখতেছিল না। কারণ এমন একটা সময় ছিল যে আপনার যে বলটা পাস করতেছে সে যদি ডিরেক্ট শট করে গোল হয়ে যাচ্ছে, কিন্তু সে শট করে নেই। এরকম অনেক ধরনের মিস্টেক আছে। এখন এগুলো আপনি ফুটবলের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই ধরনের মিস্টেক হয়ে থাকে, কিন্তু পর্তুগালের জন্য ব্যাপারগুলো একটু বেশি হচ্ছে। এখন পর্তুগাল আলটিমেটলি পিছনে যা করে আসছে সেটা তো করে আসছে, এখন যদি তাদেরকে সামনে আগাতে হয়, তারা যদি আসলে টুর্নামেন্টে আরও সামনে যেতে চায়, সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার সাথে তাদেরকে জিততেই হবে, এবং ক্রোয়েশিয়ার সাথে তাদেরকে জিততে হবে সেটা মাথায় রেখে তাদেরকে নামতে হবে। এখন পর্তুগালের যদি আপনি অ্যাবিলিটি বলেন, পর্তুগালের অ্যাবিলিটির অভাব নাই, তারা আলটিমেটলি খুবই ভালো ফুটবল খেলতেছে অনেক আগে থেকেই, কিন্তু এই সময়টাতে এসে তাদের যে সমস্যাটা হচ্ছে, তাদের আসলে টিম বন্ডিংয়ের সমস্যাটা হয়ে যাচ্ছে। এখন তাদের প্লেয়ারদের অবস্থা যদি দেখেন, আমি ভালো ফুটবলের কথা এই কারণে বললাম, তাদের প্লেয়ারগুলো প্রত্যেকটা প্লেয়ারই ক্লাবে যথেষ্ট ভালো খেলতেছে, এবং এক একজন স্টার প্লেয়ার। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো প্লেয়ার আছে, ব্রুনো ফার্নান্দেজের মতো প্লেয়ার আছে, নুনো মেন্দেসের মতো প্লেয়ার আছে। সো অভাব নাই তাদের প্লেয়ারের, সিলভার মতো প্লেয়ার আছে। সো সেই জায়গা থেকেও আলটিমেটলি যেটা হচ্ছে যে তারা আসলে মাঠে ওগুলো এক্সিকিউট করতে পারতেছে না। এখন এই জায়গা থেকে তারা বের হয়ে আসতে হবে, তাদের যেখানে ফোকাস করতে হবে, তারা আসলে প্রপার চান্স ক্রিয়েট করতে হবে, ডিফেন্সটা ঠিক রাখতে হবে। তাদের ডিফেন্সিভ সমস্যা আছে। সো ডিফেন্ডারদেরকে আরও একুরেট হতে হবে, মাঠে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। তারা যদি ঠিকঠাক খেলতে পারে, তারা যদি সে জায়গায় তাদের ডিফেন্সটা ঠিক রেখে মিডফিল্ড থেকে চান্স ক্রিয়েট করতে পারে, মিডফিল্ডের কন্ট্রোলটা রাখতে পারে, এবং রোনালদোর ক্ষেত্রে রোনালদোকে আরও অ্যাক্টিভ হতে হবে। সে বেশি অফসাইডে চলে যাচ্ছে, সে যে জিনিসটা ঠিক রাখতে হবে। তার আলটিমেটলি একটু ফাস্টার হতে হবে, একটু অ্যাক্টিভ হতে হবে। সেই জায়গাটা যদি অ্যাক্টিভ হতে পারে, রোনালদো এখানে বড় একটা ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে। অ্যান্ড যদি আমি ক্রোয়েশিয়ার দিকে এখন আসি, ক্রোয়েশিয়া আলটিমেটলি তারা যে ধরনের ফুটবল খেলছে, তারাও যথেষ্ট ভালো ফুটবল খেলছে, কিন্তু তারা আলটিমেটলি ইংল্যান্ডের সাথে যেভাবে, যখন ইংল্যান্ড আলটিমেটলি প্রেস করতেছিল এবং ইংল্যান্ড যখন গোল পাচ্ছিল, তখন আলটিমেটলি তারা ব্যাকফুটে চলে যায়। ক্রোয়েশিয়া আলটিমেটলি যেটা চাইবে, তারা মিডফিল্ডের কন্ট্রোলটাই নিতে চাইবে। তারা যেটা ফোকাস করবে, তাদের মিডফিল্ডের কন্ট্রোলটা ঠিক রেখে তারা অ্যাটাক করতে চাবে, অ্যান্ড ডিফেন্সটা ঠিক রাখবে। তারা অনেকটা লো ব্লকেই খেলবে, বা তারা গত বছর ব্রাজিলের সাথে যেভাবে খেলছে সেভাবেই খেলবে, কিন্তু একেবারে যে খুব বেশি ডিফেন্সিভ হয়ে যাবে তা না। তারা অ্যাটাক করবে, তারা অ্যাটাক করে গোল আদায় করতে চেষ্টা করবে। তারা মিডফিল্ড থেকে অনেক চান্স ক্রিয়েট করতে চাইবে, অ্যান্ড তারা সেট পিস থেকে গোল দিতে চাইবে, কর্নার থেকে গোল দেওয়ার চেষ্টা করবে। ইভেন তারা ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট, যেটাকে বলা হয় লং ডিস্টেন্স শট, সেটাও তারা করবে। অ্যান্ড তারা এগুলো থেকে চান্স ক্রিয়েট করে তাদের ফিনিশিংটা ঠিক করতে চাইবে। এখন ফিনিশিংয়ে যখন আসে, ফিনিশিংয়ে আলটিমেটলি দুই দলেরই সমস্যা আছে, অ্যান্ড সেটা পর্তুগালের একটু বেশি। পর্তুগাল যদি ফিনিশিংটা ঠিকঠাক করে করতে পারে, তাহলে তারা আলটিমেটলি এগিয়ে থাকবে অনেকটুকুই, কিন্তু তাদের ফিনিশিংতে যথেষ্ট সমস্যা আছে। তারা ফিনিশিংটা ঠিকঠাক করতে পারে না, তারা ফিনিশিংয়ে আলটিমেটলি আটকে যাচ্ছে। চান্স ক্রিয়েট হচ্ছে, কিন্তু সেটাতে আলটিমেটলি তাদের কাজে দিচ্ছে না। তারা ফিনিশিং যদি ঠিকঠাক করতে পারে, তখন তাদের যেটা দেখা যায়, ধরেন আপনার আমার 4টা চান্স ক্রিয়েট হলো, সেখান থেকে যদি আমি 2টাও যদি গোল দিতে পারি, ওটা কিন্তু অনেকটাই জয়ের জন্য এনাফ। তো সেই জায়গা থেকে এখানেই ফোকাস করতে হবে যে আমি আসলে কতটুকু চান্সটা ক্রিয়েট করার পরে সেটাকে কমপ্লিট করতে পারতেছি। অ্যান্ড এই জায়গায় আলটিমেটলি পর্তুগালের কাজ হবে। পর্তুগাল যদি জিততে চায়, তাদেরকে এভাবে আগাতে হবে, এবং তাদেরকে আসলে মাঠের খেলায় ফোকাস করতে হবে। অ্যান্ড ক্রোয়েশিয়াও এখানে খুব একটা ছাড় দিয়ে কথা বলবে না, তারাও আলটিমেটলি সমানে সমানে লড়বে।
অ্যান্ড আমি যদি প্রেডিকশানে চলে আসি, আমার কাছে মনে হয় এই ম্যাচে আলটিমেটলি ভালো একটা ফাইট হবে। অ্যান্ড এটা যদি আপনি দেখেন টাই ব্রেকার পর্যন্ত যাচ্ছে, অবাক হওয়ার কোনো কিছু নেই। অ্যান্ড শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় এই ম্যাচটি পর্তুগাল জিতে নিতে পারে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।